মঙ্গলবার সকালে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আব্দুর রাজ্জাক, দীপু মনি, জুনাদ আহমেদ পলক, সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অভিযুক্তদের ১৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন ঠিক ছিল মঙ্গলবার। গণঅভ্যুত্থানে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভা এবং অন্যান্যদের বিচারের উদ্যোগ নেয়। সরকারের সকল ফোর্স আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, লিথাল ওয়েপন ব্যবহার করে, হেলিকপ্টার ব্যবহার করে তাদেরকে হত্যা করেছে। সেখানে জেন্ডার বেসড ভায়োলেশন হয়েছে। স্পেসিফিক্যালি শিশুদেরকে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে, নারীদেরকে টার্গেট করা হয়েছে। এবং এই আন্দোলন দমনের সময়ে সরকারের যে নিষ্ঠুরতা ছিল সেটা ছিল পূর্ব পরিকল্পিত, সেটা ধাপে ধাপে বেড়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে একযোগে হয়েছে। এইটার প্রধান নির্দেশদাতা হিসেবে জাতিসংঘ শেখ হাসিনাকে চিহ্নিত করেছেন। তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদের নির্দেশের কথা বলা হয়েছে, তাদের অর্ডারের কথা বলা হয়েছে। গত ১৯ নভেম্বর গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা ২ মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী ২০ এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। একই ধরনের অভিযোগে ওবায়দুল কাদের সহ বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য সহ প্রভাবশালী ৪৫ জনের ক্ষেত্রে পৃথক তদন্ত প্রতিবেদন জমা দিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে ১ মাস সময় দেওয়া হয়। ডিবিসি নিউজ, ঢাকা। দেশের রাজনীতিতে টক অব দ্য কান্ট্রি কবে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল? কি হবে সেই দলের নাম? কাদের হাতেই বা থাকবে নেতৃত্বের চাবিকাঠি? সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও নিশ্চিত নয়। তবে সূত্র বলছে সব ঠিক থাকলে ২৬ ফেব্রুয়ারি বা চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। দলের প্রতীক এবং নাম নির্ধারণ না হলেও জানা গেছে নাম এবং প্রতীকে থাকবে জুলাই অভ্যুত্থানের চেতনা। নতুন এই দল কোনো বিশেষ ব্যক্তি নির্ভর হবে না, গণতান্ত্রিক পদ্ধতিতেই পরিচালিত হবে সেই দল, জানালেন নাগরিক কমিটির সদস্য সচিব। আমরা আশাবাদী যে ফেব্রুয়ারির শেষার্ধের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের নতুন দলের যাত্রা শুরু করতে পারবো। ইতিমধ্যে জনগণের কাছে তাদের মতামত সংগ্রহের জন্য আমরা একটি ক্যাম্পেইন শুরু করেছি, আপনার চোখে নতুন বাংলাদেশ। এখন পর্যন্ত এটি স্পষ্ট যে দলের শীর্ষ নেতৃত্বে থাকবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন দলের দায়িত্ব নিতে চলতি সপ্তাহে তিনি সরকার থেকে পদত্যাগ করতে পারেন বলে জানালেন নেতারা। নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ বলেন, মাহফুজ আলম বলেন, তাদের উপরে জনতার একটা আশা আকাঙ্ক্ষার প্রত্যাশার চাপ আছে। তারা যদি মনে করেন যে জনগণের এই চাপে তারা সাড়া দেবেন, তাদের এই আকাঙ্ক্ষাকে ওনারা গুরুত্ব দিবেন এবং দলের দায়িত্ব গ্রহণে তারা ওই জায়গাটা ছেড়ে আসবেন, পদত্যাগ করে আসবেন, সেটা আমাদেরকেও অনুপ্রাণিত করবে। নাগরিক কমিটির শীর্ষ এই দুই নেতা জানান আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করবে দলটি। বর্তমান সময়টাতে জনগণের আকাঙ্ক্ষার যে জায়গাগুলো আছে ছাত্র প্রতিনিধির মধ্য দিয়ে সেটাকে সরকারে বাস্তবায়ন করার একটা জায়গা সরকারে থেকে যায়। দলের গাঠনিক প্রক্রিয়াতে বিভিন্ন সময় তো অনেক মানুষই আমাদের সাথে যুক্ত হবেন, হয়তো কোনো একটা সময়ের প্রেক্ষাপটে তারাও আমাদের সঙ্গে যুক্ত হলেও হতে পারেন। এই রাজনৈতিক দল গঠন, সেটা যেই পক্ষই এটাকে বাধা দিতে চাক না কেন, এই রাজনৈতিক দল গঠনটা একদম ওই ইতিহাসের দ্বারপ্রান্তে একেবারে অবশ্যম্ভাবী একটা কার্যক্রম। নতুন দলে তৃণমূল থেকে শুরু করে অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের সকলের অবদান থাকবে বলেও জানান তারা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলনে গিয়ে নিহত হয়েছেন স্বামী আলামিন। এই অভিযোগে গত ২৪ অক্টোবর সাভার থানায় মামলা করেন কুলসুম নামের এক নারী। ৩ মাস পর মৃত আলামিন জীবিত হয়ে ফিরে আসেন। এই ঘটনা আলোচনার জন্ম দেয় দেশ জুড়ে। আন্দোলনে আশুলিয়ার আসবু নিহতের ঘটনায় চাচাতো ভাই পরিচয়ে মামলা করেন শাহিদ হাসান নামে এক ব্যক্তি। একই ঘটনায় মামলা করেছেন নিহতের মা রাহেন জান্নাতও। ২ মামলাতে আসামিও ভিন্ন। একই ঘটনায় ২টি করে মামলার উদাহরণ আছে আরও।
এদিকে গত 5ই আগস্ট আশুলিয়া থানার সামনে যে 5 জনের মরদেহ পোড়ানো হয় তাদের একজন আবুল হোসেন। এ ঘটনায় মামলা হলেও এখন আবুল হোসেনের পরিবারের সদস্যরাই প্রশ্ন তুলছেন মামলা নিয়ে। আমি লেখাপড়া জানি না, আমার যেন সাইন করতে বলছে, আমি সাইন করছি। আমার ওনারা বাড়ির থেকে গিয়ে নিয়ে আসছিল, আমি সঠিক জানি না মামলা আসামি কয়জন। উদ্দেশ্য প্রণোদিত এসব মামলার কারণে সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে সংশয়ে ভুক্তভোগীরা। আইনগুলার যে অবৈধ অপব্যবহার কইরা জনগণের উপর যে নিপীড়ন চালাইছে তার বিরুদ্ধে তো যুদ্ধ করছে, কিন্তু বর্তমানে এই মামলা নিয়ে যেসব বাণিজ্য চলতেছে, পুলিশের যেসব নীরব ভূমিকা দেখতেছি, এই সবকিছু মিলায়া আমাদের কাছে মনে হচ্ছে না সুষ্ঠু বিচার আদৌ আমরা কবে পাবো, কিভাবে পাবো। সবার কাছে অনুরোধ, আমার ছেলের জন্য সত্য বিচার ভাই বাজান। গায়েবী ও ভুয়া মামলার অপসংস্কৃতি বন্ধ না হওয়ায় হতাশ সক্রিয় আন্দোলনকারীরা। নিরপেক্ষ তদন্ত চান তারা। নির্মম ভাবে যে হত্যার শিকার হয়েছে সেখানে আমরা অবশ্যই আশা করি আমাদের জায়গা থেকে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী লোক যাতে মারপেসে বের না হয়ে যায় এবং কোনো নির্দোষ যাতে জেলে না যায়। যাচাই বাছাই করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস প্রশাসনের। তদন্ত আমাদের চলমান অব্যাহত আছে এবং আমরা যতই ভুল ভ্রান্তি থাকুক আমরা সঠিক তদন্তের মাধ্যমে আসল প্রকৃত কারণ নির্ণয় করে আমরা বিজ্ঞ আদালতে আমরা রিপোর্ট দাখিল করব। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না, শাস্তি নিশ্চিত হবে প্রকৃত দোষীদের, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের লাইফলাইন কর্ণফুলী নদী, কিন্তু দখল আর দূষণে টালমাটাল অবস্থা এই নদীর। 70 লাখ বাসিন্দার এই শহরের 37টি খাল ও নালা দিয়ে প্রতিদিন 2000 টনের বেশি বর্জ্য পড়ছে কর্ণফুলীতে, যা নগরীতে জলবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ। হুমকিতে ফেলছে নদীর জীববৈচিত্র্যকেও। জলাবদ্ধতা নিরসনে 3টি সেবা সংস্থা 1 দশকেরও বেশি সময় ধরে 4টি প্রকল্প বাস্তবায়ন করছে। এরপরও বর্ষা এলেই জলাবদ্ধতার দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। 2017 সালে নদীর নাব্যতা ফেরাতে ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। 295 কোটি টাকা ব্যয়ে ক্যাপিটাল ড্রেজিং নামের এই প্রকল্প বাস্তবায়ন করছে নৌবাহিনী। এর অংশ হিসেবে অপসারণ করা হচ্ছে নগরীর 8টি খালের মুখের 4 কিলোমিটার অংশের বর্জ্য ও মাটি। আমাদের প্রথম টার্গেট ছিল হচ্ছে আমাদের এই যে বর্জ্যগুলো, যে ময়লাগুলো খাল দিয়ে আসছে, আমাদের মূল চ্যানেলকে যেন সেটা কোনো ধরনের এফেক্ট না করে। এই যখন আমাদের খালগুলো পরিষ্কার করছে, সে সাথে এটা বাই প্রোডাক্ট হিসেবে আমাদের খালের ভিতর দিকে মূল শহরের যে জলাবদ্ধতা যে কারণ হয়, সেটা আমরা আমাদের অংশটা পরিষ্কার রাখছি। এখন পর্যন্ত প্রায় 55,000 ঘনফুট মাটি ও বর্জ্য তুলেছে সংস্থাটি। এতে নদীর নাব্যতার সাথে বাড়ছে জাহাজ চলাচল। 4 মিটার গভীরতা ধরে লাইটারের শিপগুলো এখানে আরও কনফিডেন্টলি আসতে পারছে এবং নদীর যে এই অংশের উইডথটা আছে সেই উইডথটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই প্রকল্পের ক্যাপিটাল অংশ এবং মেইনটেইন অংশ সব মিলে আমরা প্রায় 55 লক্ষ ঘনমিটার মাটি, বালি, বর্জ্য অপসারণ করেছি। নগরীর শাহ আমানত সেতু এলাকা ও চাকতাই খালের মুখে কর্ণফুলীর প্রস্থ প্রায় অর্ধেক কমেছে। ড্রেজিংয়ের মাধ্যমে আগের অবস্থায় ফিরতে পারে নদী। ড্রেজিংয়ের ফলে এখান দিয়ে এখন 4 মিটার ডাপ্তের জাহাজগুলো যাচ্ছে, নদীর নৌকা যাচ্ছে, মানে আর কোনো সমস্যা এখানে হচ্ছে না। চর কাটতে কাটতে এখন এখানে যখন আসছে এখন তখন জাহাজ সুন্দরভাবে চলতে পারতেছে, নৌকা যান চলাচল করে ঠিকমতো করতেছে। তবে কর্ণফুলীর 2 পারে অন্তত 2000 অবৈধ স্থাপনা রয়েছে। অন্যদিকে নগরীর প্রতিদিনের বর্জ্য ড্রেজিং প্রকল্পকে ফেলছে চ্যালেঞ্জের মুখে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গত 13 ফেব্রুয়ারি কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক কর্মচারী ক্লাবের পাশে লাল টেপে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু দেখতে পান আনসার সদস্যরা। পরে জানা যায় সেটি বোমা। ওই দিন রাতেই তা নিষ্ক্রিয় করে র্যাব 5-এর বোম ডিসপোজাল ইউনিট। এর 2 দিন পর শ্রমিক কর্মচারী ক্লাবের সামনে পাওয়া যায় কালো টেপে মোড়ানো বোমা। 16 ফেব্রুয়ারি কোয়ার্টার এলাকায় যৌথ বাহিনীর তল্লাশিতে উদ্ধার হয় আরও কয়েকটি বোমা ও ককটেল। এতে আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। এখানে 4-5 দিনের ব্যবধানে মোট 6টি ককটেল জাতীয় বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ক্যারিয়ার ক্যাম্পাসে যে বোমার দৃশ্য পাওয়া যাচ্ছে, এর জন্য আমরা খুব আতঙ্কিত। আমার এই ক্যারিতে সার্ভিস প্রায় 37 বছর চলছে, এই ধরনের আমি দেখিনি। জুলাই অভ্যুত্থানে হামলাকারী গোষ্ঠী হয়তো সরকারকে বেকায়দায় ফেলতেই এমন ঘটনা ঘটাচ্ছে বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। এই পতিত যে শক্তি আছে তাদের একটা হাত থাকতে পারে। আবারও এই বোমা আতঙ্কের মাধ্যমে সরকারি সব প্রতিষ্ঠানকে অকার্যকর করতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার
যাতে ব্যর্থ হয় তারা এই প্রচেষ্টায় চালাচ্ছে। কেরু অ্যান্ড কোম্পানি কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে দর্শনা থানায় মামলা হয়েছে 2টি। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। মিলে পরিবেশটাকে নষ্ট করার জন্য বা কোনো খারাপ উদ্দেশ্যে হয়তো করেছে। আমরা মামলা করছি, থানায় মামলা জমা দিয়েছি। আমরা 3টা মামলা করছি। 2 দিনের ব্যবধানে 2টো ককটেল পাওয়া যায়। এ বিষয়ে রুজুকৃত মামলা 2টিতে আমরা তদন্ত সাপেক্ষে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি কেরুর শ্রমিক ও এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। হঠাৎই পটুয়াখালীর বিভিন্ন মসজিদে ঘটছে চুরির ঘটনা, বেড়েছে চোরের উৎপাত। রাতের যে কোনো সময়ে তালা ভেঙে মসজিদে প্রবেশ করে চোর। দানবাক্স ভেঙে নিয়ে যায় টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র। রাতে পুলিশের টহল বন্ধ থাকায় চুরির ঘটনা ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা। এমন ঘটনায় আতঙ্কিত ভুক্তভোগীরা। হোস্টেল সুপারের রুম থেকে সেটা গ্রিল ভেঙে ওখান থেকে একটা 26,000 টাকা দামের একটা সানবক্স নিয়ে গেছে, একটা ফ্যান খুলে নিয়ে গেছে। বিগত 2-4 বছরে আমাদের মসজিদে এভাবে হয়নি, এখন হয়েছে এবং আমরা এর বিচার চাই বা এর চোরের সঠিক তদন্ত চাই। প্রায় 6-7টা মসজিদে চুরি হয়েছে, কিন্তু আমরা পুলিশদের কাছে অনেক কিছু বলছি, আমাদের সিসিটিভি ফুটেজ দেখাইছি, দেখানোর পরও তাদের কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। চুরি বন্ধে পুলিশি টহল জোরদার ও মসজিদে সিসিটিভি ক্যামেরা স্থাপনে জোর দিচ্ছে প্রশাসন। শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমাদের অধিকতর টহল আরো জোরদার করা হবে। যারা কমিটি তাদেরকে আমরা অনুরোধ করব দান বাক্সগুলো যেন মসজিদের ভিতরে রাখা হয়, যারা এলাকাবাসী এবং মসজিদ প্লাস দোকানপাট রয়েছে। সিসিটিভি ক্যামেরা যাতে অ্যাক্টিভ করা হয়, সিসিটিভি ক্যামেরা থাকলে চোররা সাধারণত ওই এলাকায় যায় না। দ্রুত সময়ে এলাকায় চোরের উৎপাত বন্ধে প্রশাসন ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর বাজারের ব্যবসায়ী আব্দুর রহমান 21শে ডিসেম্বর ভোররাতে তার বাসার জানালার গ্রিল কেটে ঢোকে একদল মুখোশধারী ডাকাত। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত পা বেঁধে নগদ 19 লাখ টাকা সহ 35 ভরি স্বর্ণালংকার ও 2টি মোবাইল ফোন নিয়ে যায়। একই রাত 2:30টার দিকে উপজেলার জিগাতলা গ্রামের প্রবাসী জিয়াউর রহমানের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। একই কায়দায় নগদ 30,000 টাকা ও 3 ভরি স্বর্ণালংকার সহ একটি মোবাইল ফোন নিয়ে যায়। প্রায় 1 কিলোমিটার দূরত্বে সংঘটিত 2টি ডাকাতির ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার বা খোয়া যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। প্রথমে 2জন ঢুকিয়া এই গ্রিলটা কাটছে, হেরা বানছে, মেয়েরাও বানছে। আমার মিলে আমি 10 লাখ টাকা নিয়ে এসে রাত্রে এটি সব নিছে। 1% নিরাপত্তা নাই, কারণ যেভাবে চুরি হইতেছে খালি আমার দোকানে না, আশেপাশে আরো অন্য দোকানদাররা ওইরকম চুরি হইতেছে। স্থানীয়দের অভিযোগ, শহরের বিভিন্ন দোকান ও বাসাবাড়িতে প্রতিনিয়তই ঘটছে এমন ঘটনা। তবে এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। বারবার থানাতে যাওয়ার পরেও তারা অগ্রগতি দেখায় না। আমি সিসি ক্যামেরা ফুটেজ দেখানোর পরেও তারা একবার আসছিল, পরে কোনো তারা পদক্ষেপ নেয় না। প্রতিদিন রাত্রে কোন না কোনো বাড়িতে আসতেছে, কিন্তু ওদেরকে ধরা যাচ্ছে না। প্রশাসন যদি আগায় না আসে আমরা কিছু করতে পারবো না, আমরা খুবই আতঙ্কে আছি। এদিকে পরিস্থিতি উন্নয়নে কাজ করছে বলে দাবি করে পুলিশ। চুরি বা ডাকাতির সাথে যারা সংশ্লিষ্ট আছে প্রত্যেককে আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা নিয়ে আসবো, তাদেরকে অ্যারেস্ট করবো এবং ভবিষ্যতেও যেন নেত্রকোনা জেলায় এরকম ঘটনা ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। সংঘবদ্ধ চোর চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় এনে জনমনে স্বস্তি ফেরাতে পুলিশ সচেষ্ট হবে, এমনটাই প্রত্যাশা জনগণের। ডিবিসি নিউজ ডেস্ক।